প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও রয়েছে অনুষ্ঠানটি দেখবার আয়োজন। আজ যে বিষয়টির উপর কথা হবে সেটি হচ্ছে চীন সফরের ব্রিফিংয়ে দুর্নীতি কোটা আলোচনা। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এরপরে রয়েছেন কূটনৈতিক প্রতিবেদক রাহিদ ইজাজ। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত প্রসঙ্গে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। কোটার বিষয়ে আদালতের সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বলেছেন প্রধানমন্ত্রী। তিনি কঠোর হওয়ায় দুর্নীতি ধরা পড়ছে। সরকারি চাকরিতে কোটা বিরোধী শিক্ষার্থীদের সারা দেশে গণপদযাত্রা হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দিয়েছে প্রতিনিধিরা। শিক্ষার্থীরা না বুঝে কোটার আন্দোলনে তাদেরকে উস্কে দিচ্ছে অনেকে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিষয়টি আদালতে মীমাংসা হতে হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে জনগণের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা নতুন পেনশন বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে। কারণ বাস্তবায়ন স্থগিত নয়, বাতিল চায়। এবং বন্যা এলাকায় নদ নদীর পানি কমছে, বানভাসীরা বিচিত্র দুর্ভোগে, ফসল ও সড়ক ক্ষতিগ্রস্ত। জামালপুরে বানের পানিতে ডুবে 4 জনের মৃত্যু। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার প্রেস ব্রিফিং হয়ে গেল গণভবনে, এবং আমাদের আজকের আলোচনা মূলত সেই প্রেস ব্রিফিংকে কেন্দ্র করে। যদিও এটির বিষয় ছিল চীন সফর সম্পর্কে অবহিত করা, তবে সেখানে উঠে এসেছে এই সময়ের আলোচিত আরও কয়েকটি প্রসঙ্গ, যেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, তারপরে হচ্ছে দুর্নীতি। এই প্রসঙ্গগুলো আমরা আলোচনাটা শুরু করছি। ব্রিফিংয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়া বা জায়গা পাওয়া যে দুটি বিষয়, দুর্নীতি এবং কোটা আন্দোলন, সেখান থেকে আলোচনাটা শুরু করছি। ডক্টর মিজানুর রহমান, প্রথমেই যাচ্ছি আপনার কাছে। দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী তার একজন পিয়নের কথাও বললেন, যে যিনি 400 কোটি টাকা বাদে তিনি বলেছেন যে বিষয় নিয়ে যে হেলিকপ্টার ছাড়া তিনি চলাফেরাও করেন না। সম্প্রতি বিভিন্ন অঙ্গনের রথী মহারথী থেকে শুরু করে অনেক ধরনের ব্যক্তি, একেবারে গাড়ি চালক পর্যন্ত আমরা দেখছি যে দুর্নীতির দায়ে একের পর এক নানা সংবাদ বেরিয়ে আসছে, অনেকে গ্রেপ্তার হচ্ছেন। সেই জায়গা থেকে একটু আলোচনাটা শুরু করতে চাচ্ছি। ডক্টর মিজান, আপনার কাছে। না, ধন্যবাদ। এইটা তো মানে একটা হঠাৎ করে একটা আকস্মিক বিষয় হওয়া উচিত না। মানে দুর্নীতি একটা ক্রমবর্ধমান একটা রোগ, আর এটাকে দমনের যে প্রক্রিয়া, এটাও একটা কন্টিনিউয়াস প্রসেসে হওয়া উচিত। যদিও মানে একেবারে দুর্নীতি শতভাগ নির্মূল করা হয়তো যাবে না, কিন্তু এটাকে সীমিত রাখা অথবা এটা যারা করবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা, এটা একটা সরকারের মানে এক্সট্রা দায়িত্ব না। প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি কঠোর হয়েছেন বলেই আস্তে আস্তে না, সেগুলো হয়তো হচ্ছে, আমরা সেটাই প্রত্যাশা করব। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে যুদ্ধ শূন্য মানে সহিষ্ণুতা দুর্নীতির প্রতি, তা আমরাও বিশ্বাস রাখতে চাই এই যে অভিযান যেটা চলছে শুরু, এটা যেন কন্টিনিউ করে। তারপর আমি বলবো যে এই কিছু দুর্নীতিবাজ হয়তো ধরা পড়বে, বিচারও হবে এবং শাস্তিও হয়তো হবে, কিন্তু এতে দুর্নীতি আমি একদম দুর্নীতিকে প্রতিরোধ করা যাবে এটা আমি বিশ্বাস করি না। কারণ ওই যেই মাননীয় প্রধানমন্ত্রী যার কথা বললো, তার বাড়ির চা দিত, হ্যাঁ, তার চা আমরাও খাইছি, আমি বুঝতে পারছি কার কথা বলছে, কিন্তু সেই কিন্তু তার এলাকায় বিরাট পপুলার। গিয়ে দেখেন ওখানে সে মসজিদ মাদ্রাসা সমস্ত মসজিদগুলো এসি করে দিয়ে দিচ্ছে, দান খয়রাত করে। প্রত্যেকটা দুর্নীতিবাজ মানে ভীষণ জনপ্রিয়তার এলাকায়, কারণ সে বহু লোকরে হজে নিয়ে যায়, ওমরায় নিয়ে যায়, ইফতার মানে পুরো 30 দিনের জন্য ইফতারের আয়োজন সব কয়টা মসজিদে করে, অত্যন্ত জনপ্রিয়। আর এইগুলো যে সে মানে তার যে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ না, এটা সব মানুষে জানে। ওই এলাকার বা আমাদের সোসাইটিতে যে যারা কারা কারা দুর্নীতিবাজ, এটা কেবলমাত্র মানে পত্রিকায় উঠছে তারপরে ধরা পড়ছে বললেই জানে তা না, সব মানুষ জানে। জানার পরেও তাদেরকে সমীহ করে, তাদেরকে সম্মান করে, রেসপেক্ট করে, এবং ভোট আসলে ভোটও দেয় এদেরকে। অর্থাৎ এই
মেন্টাল সেট আপটা যে এই জাতির তৈরি হয়েছে এটা পরিবর্তন না হলে আপনি এই কিছুদিনের জন্য জিরো টলারেন্স এটা সেটা বলে হয়তো আপনি পারবেন, কিন্তু আমাদের এবং এই যে শূন্য সহিষ্ণুতা দেখানোর যে একটি কথা আছে, এর পাশাপাশি আমরা আবার একটা বিষয় দেখি, শূন্যস্থান পূরণ হওয়া, সরে যাওয়ার পরে সেই জায়গাতে এসে বা অন্য কোনো জায়গাতে সরে যাওয়ার পরে আবার কেউ না কেউ সেটা পূরণ করছে দুর্নীতি করে। আবার মূল ইনসেনটিভটা হচ্ছে এটা তো আপনি একটা ওয়ান কাইন্ড অফ মানে এই এত জমি, এত টাকা, এত অর্থ, এটা এন্টারপ্রাইজ, মানে আমি বলি এটাকে মানে দুর্নীতির এই কোন থিওরিতে বলবেন এন্টারপ্রেনিয়ারশিপ। এই যে আমাদের বড় বড় গ্রুপ অফ কোম্পানিজগুলো যখন একটার পর একটা ইন্ডাস্ট্রি করতে থাকে তাতে অত টাকার দরকার নাই, মানে 60টা 62টা 64টা কোম্পানি আছে আমাদের দেশে, তো উনি এন্টারপ্রাইজ মানে ওনার ভালো লাগে কোম্পানি একটার পর একটা। আমাদের মোস্তফা কামাল ভাই ম্যাগনা গ্রুপ 68টা কোম্পানি ওনার, তো আমি অনেক সময় জিজ্ঞেস করি ভাই এত মানে এটা তার ভালো লাগে, এত লোক চাকরি করে ইয়ে করে, এটা তার একটা এন্টারপ্রাইজিং ছোটোবেলার থেকে কষ্ট করে করে এইগুলো করছেন। তো এই লোকগুলোর ওই চোরগুলোর ওই একটু এন্টারপ্রাইজিং বোধহয় একটা ডেভেলপ করছে, সে এন্টারপ্রেনিয়ারশিপ যত পারি মানে জমি জমা যেত, এইটা একটা এন্টারপ্রাইজিং ক্যাপাসিটি। আর আমি বলছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের টোটাল সমাজ ব্যবস্থার মধ্যে দুর্নীতিকে যদি ঘৃণা করা, দুর্নীতিকে অপছন্দ করা অথবা দুর্নীতিবাদীদেরকে বয়কট করা, এরকম কালচার যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাইলে এগুলো এই শূন্য সহিষ্ণুতা অথবা কয়েকটা লোকের জেলে দেওয়া এই দেওয়া। আপনি মনে করেন ব্যাংকের ব্যাপারটা আসেন, ব্যাংক থেকে যেভাবে টাকা নিয়ে গেল, তো ব্যাংকের অনেকগুলো বড় বড় গ্রুপ তো জেলে আছে, বিসমিল্লাহ গ্রুপ পুরাটা জেলে আছে, হলমার্ক গ্রুপ ঘুষিযোদ্ধা জেলে আছে, কিন্তু এর ভিতরে তো অন্যরা আবার শুরু করছে। ওই যে আপনি বলেন শূন্যস্থান পূরণ হচ্ছে, তো আপনি একদম দুদককে আমরা অনেক সময় সমালোচনা করি তাদের কাজের পরিধি বা বিস্তৃতি দিয়ে অনেক সীমাবদ্ধতা থাকার পরেও আমি বলবো যে দুদক যেগুলোকে অলরেডি চার্জশিট পর্যায়ে বিচার পর্যায়ে নিয়ে গেছে সেগুলোর তো বিচার শেষ হয় না একটা, এখন পর্যন্ত এগুলো শুরুও হয়নি একটা। আর আরেকটা হচ্ছে আমাদের আমি যেটা ব্যক্তিগত মনে করি, আমরা অনেক জায়গাকে পুলিশকে অথবা আইন শৃঙ্খলার প্রয়োগকারীর সাথে সংশ্লিষ্ট যে বাহিনীগুলো আছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী করি দুর্নীতির ক্ষেত্রে এটা সেটা, কিন্তু বিচার ব্যবস্থাটা আমরা বাদ দিয়ে যাই। দুর্নীতির একটা বড় বিশেষ করে বড় বড় ঋণ খেলাপি এবং ব্যাট খেলাপি, ট্যাক্স খেলাপি, এরা প্রত্যেকে কিন্তু আইনের আশ্রয়ে আদালত কর্তৃক মানে তারা রেহাই পাওয়া, আদালতে গেলে ওরা একটা স্টে অর্ডার নিয়ে আসে। আপনি ইম্পোর্ট করে ওভার ইনভেস্টিং করে নিয়ে আসছেন, অথবা আনার কথা ছিল সিমেন্ট ভিতরে করে নিয়ে আসছেন হয়তো গাড়ি, এই বহু ঘটনা ঘটে। সে আনার পরে কি হয়, আনার পরে যখনই ভ্যাট অথবা রেভিনিউ অথরিটির থেকে যখন এটাকে ধরা হয় তখন তারা এসে কোর্টে একটা মামলা করে কোর্টে একটা স্টে অর্ডার দিয়ে দেয়। তার বলে যে এটা সেন্সিটিভ যন্ত্রপাতি অথবা পচনশীল খাদ্যদ্রব্য, এটা তাকে এখন নিয়ে যেতে হবে, ব্যাটের ব্যাপারটা পরে সমাধান করা হবে। লক্ষ কোটি টাকা এই আমাদের এই শুধু আদালতের মীমাংসা হওয়ার জন্য আটকে আছি। তো আমরা যদি বিচারের ব্যবস্থা যদি করতে না পারি, এগুলোর জন্য এইসব দুর্নীতির জন্য একেবারে আলাদা ট্রাইব্যুনাল, এই রেভিনিউ বা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আলাদা ট্রাইব্যুনাল, সেখানে যত বিচারক লাগুক দিয়ে এটাকে যদি অবকাঠামোটা ওইভাবে তৈরি করে না দিই, আমাদের বিচারকের সংখ্যা যে সীমিত সংখ্যক বিচারক, এদের পক্ষে এই লক্ষ লক্ষ এই মামলা, আর এইটাই যদি আপনি হাত না দেন, এই নিচের দিক দিয়ে ধরবেন, ধরে জেলে দিবেন, মানে বিচার তো আর হবে না। বিচার করতে করতে যদি আরও 5-7 বছর লেগে যায়, তার তো এমনি রিটায়ারমেন্ট বা মরার বয়স হয়ে যাবে। সবসময় যখন সমালোচনা করি দুর্নীতি দুদক বলে কিছুই করে না, যেগুলো করছে এগুলোর তো কোনো কিছু হচ্ছে না, দুদক তার বিচার করে ফেলতে পারে না। তো সেই জন্য আমাদের একটা হচ্ছে আমাদের মানে মনোজগতে সাংস্কৃতিক অথবা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা কিছু করার দরকার যে আমরা দুর্নীতিবাদকে ঘৃণা করব, দুর্নীতিকে মানে সমাজে মানে মর্যাদা দিব না। অর্থাৎ যখন কোনো দান খয়রাত সাহায্য স্কুল কলেজ মাদ্রাসা যখন কোনো লোক অকাতরে দান করতে আসবে, আমাদের প্রশ্ন করা উচিত যে এই লোকটার সোর্স কি, এত লোকের উমরা নিয়ে যাচ্ছে, এত লোকের হজে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে, তার ইনকামটা কি, এটা যদি মানুষ জিজ্ঞেস করতো তাহলে এই অবস্থাগুলো হতো না। সমাজে এরা বাহবা পাচ্ছে এবং পুরো সোসাইটি এদেরকে খুব ভালো মূল্যায়ন করতেছে, এই জন্য এই অবস্থা হচ্ছে। এটা পরিবর্তন করা ছাড়া হবে না। আপনার কাছে আসবো এবার, যাচ্ছি রাহিদ এজাজ আপনার কাছে। একটু চীন সফরের বিষয়টাতে একটু এবার আলো ফেলতে চাই আলোচনায়। আপনার কাছ থেকে জানতে চাই প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ তো এক ধরনের চলছে, একটু আপনার হিসাব নিকাশটাও শুনতে চাই। হ্যাঁ দেখুন, চীন সফর যে হয়েছে খুব কাছাকাছি সময়, আমি মনে করি কি চীনের সাথে একটু ইন্ডিয়াটা একটু জুড়ে যায়। কারণ আমরা দেখেছি গত মাসে প্রধানমন্ত্রী দুবার
ভারত গেছেন, প্রথমবার গিয়েছিলেন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে, এবং তিনি যাওয়াতে এক ধরনের জল্পনা কল্পনা ছিল এত অল্প সময় হবে কিনা, কিন্তু পরিকল্পনা মাফিক সেটা হয়েছে। এবং আমি কেন চীন বলতে ভারতকে টেনে আনছি, এই তিস্তার যে একটা অভিন্ন নদী আছে আমাদের, সেটা প্রায় 2011 থেকে ঝুলে আছে। হঠাৎ করে আমরা 2019-20 থেকে দেখছি তিস্তায় আমরা একটা সমীক্ষা চালিয়েছিলাম, সমীক্ষা চালিয়ে চীনকে যুক্ত করে, এবং চীনও আগ্রহ দেখিয়েছিল। তো এটা দুই দেশের অভিন্ন নদী। আবার গত 5-7 বছর ধরে ভারতের সাথে চীনের সম্পর্কে যে সমীকরণ, বিশেষ করে সীমান্ত লাগোয়া তাদের যে এক ধরনের বৈরিতাপূর্ণ অবস্থান। তো কোভিডের লকডাউনের মধ্যে আপনার নিশ্চয় মনে আছে ভারতের পররাষ্ট্র সচিব উড়ে এসেছিলেন এবং বলতে এটা নিয়ে তাদের উদ্বেগ আছে। তো খুব স্বাভাবিক কারণেই প্রধানমন্ত্রী চীন সফরের পর, দিল্লি সফরের পর স্পষ্ট হয়ে যায় যে তিস্তা আসলে চীন আসছে কি আসছে না। তো চীনের একটা প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদেরকে তিস্তা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবে, সেটি হচ্ছিল না। আবার অন্যদিকে আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যে সংকট, পুরো বিশ্ব অর্থনীতি টালমাটাল, সেখানে ধাক্কাটা আমাদেরও এসে লেগেছে। তো আমরা চীনের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা, এবং এই প্রস্তাবটা কিন্তু চীনেরই ছিল, $5 বিলিয়ন, যেটা ট্রেড ফ্যাসিলিটেশন, এবং ট্রেড ফ্যাসিলিটেশন হলে হয় সেটা মোর অর লেস কমার্শিয়াল লোন। তো কমার্শিয়াল লোনে না গিয়ে আমরা জুন মাস থেকে বলতে শুরু করেছিলাম আমাদের বাজেট সাপোর্ট দরকার, এবং চীনের সাথে আমাদের যে ট্রেড আছে সেই ট্রেডটা হেভিলি টিল্টেড টুয়ার্ডস চায়না। তো সেই জায়গায় আমি যে এই $5 বিলিয়ন আবার কমার্শিয়াল টার্মসের লোন নিব, সেটা না নিয়ে বাজেট সাপোর্ট ইত্যাকার আলোচনা হচ্ছিল। এবং খুব ইন্টারেস্টিং ঘটনা, জুন মাসের 22-23 তারিখ থেকে এই টাকা পয়সার ব্যাপারে চীনের আস্তে আস্তে অনীহা বলেন, শ্রৌতগতি বলেন, এগুলো আসতে শুরু করে, এবং মোটামুটি একটা ভাবটা এমন ছিল যে এই ধরনের সফরে কি হয়, বড় সফর প্রায় 2014 পরে প্রধানমন্ত্রী 2024-এ চীন গেলেন দ্বিপক্ষীয় সফরে, 16তে এসেছিলেন শি জিনপিং। তো এগুলোতে এখানে আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। 16তে যখন শি জিনপিং এসেছিলেন, এরপরে কিন্তু চীনার অর্থায়ন অনেক বেড়ে গিয়েছিল আমাদের। তো সে জায়গায় খুব প্রত্যাশা ছিল এখানে চীন এগিয়ে আসবে, কিন্তু নেগোসিয়েশনগুলো ঢাকাতে শেষ হয়নি। 8 তারিখ যে সফরটা শুরু হয়, তো নেগোসিয়েশন যদি শেষ না হয়, আপনি একটা দেশের টপ লিডার সেখানে ল্যান্ড করবেন, ল্যান্ড করে নাটকীয় কিছু হয়ে যাবে এমন কিছু সুযোগ নেই। আপনার নিশ্চয় মনে আছে 2014-তে সোনা দিয়ে ডিপ সি পোর্ট নিয়ে চীনের প্রবল আগ্রহ ছিল, একটা চুক্তিও সই হওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে চুক্তিটা সই হয়নি, তাদের মধ্যে চরম হতাশা। হঠাৎ করে 14 সালের ভিজিটের সময় ডিনার টেবিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইনিজ প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলেন কর্ণফুলী টানেলের নির্মাণের বিষয়ে, যেটি আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। কারণ চীনা যে ব্যবসায়ী প্রতিষ্ঠান, একটা বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ করবে বলেছিল, তারা সরে এসেছিল। তখন প্রধানমন্ত্রীর অনুরোধ ছিল এটা তারা করবে কিনা, এবং শি জিনপিং সেই কথা রেখে সেই রাতে নেগোসিয়েশন হয়, এবং খুব নাটকীয়ভাবে ইভেন কি চাইনিজ স্টাবলিশমেন্টও অবাক হয়েছিল যে শি জিনপিং এভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অনুরোধে সাড়া দিবেন। তো আমাদের একটু, আমি মনে করি এখানে অতি উচ্চাশা ছিল, প্রস্তুতির ঘাটতি ছিল। যেই নেগোসিয়েশন আমি ঢাকাতে বসে শেষ করব, সেটি আমি 14-র মতো আরেকটা 14 পুনরাবৃত্তি ঘটবে, আমি টাকা পয়সা পেয়ে যাব। সেই দিক থেকে দেখতে গেলে আমি বলি যে $5 বিলিয়ন একটা হতাশা আছে। 2 বিলিয়ন মার্কিন ডলারের চারটা প্যাকেজে, চারটা প্যাকেজ দিবে। প্যাকেজগুলো আমি যতটা জানি যে 4টা আলাদা আলাদা প্যাকেজে দিবে, সেটি আলটিমেটলি প্রজেক্টের ক্ষেত্রে হবে। কিন্তু পুরো ভিজিটে আমাকে যদি বলেন, আমি আমরা জানি যে মাতাবাড়ি ইন্টিগ্রেটেড একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্ল্যান হয়েছে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে। সেভাবে পায়রা গভীর সমুদ্র বন্দর নিয়ে সরকারের একটা চিন্তা আছে। সেখানে একটা লজিস্টিক্স হাব হবে, সেখানে ইকোনমিক জোন হবে, সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি হবে, রিজিওনাল কানেক্টিভিটি হাব হবে। তো সেই জায়গা থেকে যদি দেখি যে ভবিষ্যৎমুখী সহযোগিতা, সেখানে একটা ইতিবাচক দিক আছে। এই জয়েন্ট স্টেটমেন্টে পরিষ্কার করে বলা আছে বেল্ট অ্যান্ড রোড আমরা 2016-তে যুক্ত হয়েছি, এবং পদ্মার রেল সেতুর মতো বড় প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোডে আছে। তো আপাতত আমার যে সংকট, সে জায়গাতে আমাদের কিন্তু হতাশা যেমন আছে, আবার ভবিষ্যৎমুখী জায়গায় যদি দেখি, সিডির মতো আমাদের যে উদ্যোগ বা রূপকল্প, সেই সিডিতে চীনের যুক্ততার একটা অঙ্গীকার আছে। যদি আমরা সেটা আদায় করতে পারি, আমি মনে করি তাহলে নিশ্চয়ই সেটা ভালো দিক। কিন্তু আপাতত দৃষ্টিতে যদি বলেন যে আর্থিক সহায়তা, সেখানে একটা হতাশার দিক তো রয়েছে। আর শেষ করব, আমি চেয়েছি $5 বিলিয়ন, আপনি আমাকে দিচ্ছেন 1 বিলিয়ন ইউয়ান বা আরএমবি। তো আমার যে প্রত্যাশা বা আমার যে প্রয়োজন, সে প্রয়োজনের তুলনায় আপাতত টাকাটা কিন্তু খুবই নগণ্য। সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী যাওয়ার
আগে আমরা অনেকগুলো প্রজেকশন আমরা পেয়েছিলাম, শুনতে পেয়েছি, এবং সেখানে খুব কি আসলে পরিষ্কার করে কোনো প্রত্যাশার কথা ছিল যে এগুলি হতে যাচ্ছে এরকম কি আপনার মনে হয় যে ছিল আসলে? না, এগুলো হতে যাচ্ছিল, আমি তো একটু আগে বললাম প্রস্তুতির একটা ঘাটতি আমি দেখি আমি রিপোর্টারের জায়গা থেকে। যে আপনি যে বলছেন শি জিনপিং এর সফরের কথা বলছেন, অবশ্যই শি জিনপিং এর সফরটা যুগান্তকারী, কারণ সেখানে 25 বিলিয়ন প্লাসের একটা প্রতিশ্রুতি ছিল, 27টা বড় বড় প্রজেক্ট হয়েছে, এবং সেগুলো কিন্তু জয় 1 মাস 2 মাস হয়নি, আমি যদি ভুল না করি 6 থেকে 8 মাসের নেগোসিয়েশন ছিল। তো এবারও এরকম 9-10টা বড় বড় প্রজেক্টের কথা বলা হচ্ছে। আমি যে সিডির কথা বলছি, অন্তত দক্ষিণ পশ্চিমাঞ্চলে এরকম সড়ক এবং রেল অবকাঠামোর অন্তত 6টি প্রকল্প ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি প্রকল্পের একটি তালিকা ধরিয়ে দিলেন, সেটার ফিনান্সিয়াল ব্রেকআপটা কি, কম্পোনেন্টটা কি, সেটা যদি না দেন। আর দেখুন, চাইনিজদেরকে বলা হয় খুব টাফ নেগোসিয়েটার এই অর্থে তারা কিন্তু খুঁটিনাটি নানান কিছু দিয়ে দেখবেন আপনি বড় বড় অনেকগুলো কন্ট্রাক্টস পেয়ে যায়, পেমেন্ট বলেন টেকনিক্যালিটিস দিয়ে। তারপরে সেটা অভিযোগ আছে যে তারা টেবিলের উপরে এবং টেবিলের নিচে দুইভাবেই নেগোশিয়েট করে। তো চাইনিজরা যখন এরকম টাফ নেগোশিয়েটার, সো ওয়ান হ্যাভ টু বি কশাস অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট ডিলিং উইথ চায়না। তো সেই জায়গাতে আমি যদি বলেন, হ্যাঁ, $5 বিলিয়ন কথা আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর উনি 4 তারিখ বলেছিলেন যে আমরা 5 বিলিয়ন নিয়ে নেগোশিয়েট করছি। তারপর ERD দফায় দফায় নেগোশিয়েট করেছে, অর্থাৎ মোটা দাগে রিপোর্টারের জায়গা থেকে একদম ফিগার আউট করা ছিল। তো এই যে প্রজেক্টগুলো আপনি দিচ্ছেন, ধরা যাক আমি এখানে শেষ করব আপাতত, যে আপনি প্রজেক্টসের সাথে সিডি দিচ্ছেন। সিডি হচ্ছে একটা ডেভেলপমেন্ট কনসেপ্ট, লার্জার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ কনসেপ্টের সাথে স্যার হয়তো ভালো বলতে পারবেন, আপনি প্রজেক্ট দিতে পারেন না। আপনি প্রজেক্টসের তালিকার সাথে একটা লার্জার গ্রেটার কনসেপ্ট দিয়ে দিচ্ছেন, যেটা আমার ফিউচার একটা ইনোভেটিভ আইডিয়া। তো এইটাইতে তো এগুলোই নিশ্চয়ই আমাদের বলে দেয় যে আমাদের প্রস্তুতিটা যথাযথ ছিল না। কারণ চীন যদি তিস্তায় আসতে পারলে কি করবে, না পারলে যদি সে তিস্তা না পায়, আমি তো দেখছি যে আজকে কিন্তু প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, তিনি চাইছেন যে খুব অবভিয়াস আমিও হলো তাই করব, আমার জয়েন্ট রিভার যার সাথে, তো তার প্রপোজাল তো আমি অবভিয়াসলি তার কাছ থেকে নিব। আমি এই প্রসঙ্গটা নিয়েও কথা বলবো, একটু আলাদা করে সময় নিয়ে কথা বলবো। তার আগে একটু ডক্টর মিজানুর কাছে যেতে চাইছি, এই একই প্রসঙ্গে আপনার অভিমতটা একটু শুনবো। না, আমি জানি না, মানে সরকার ওই যে বাংলাদেশ ব্যাংক অথবা কারা কারা প্রস্তুতি পর্বে বোধহয় বলছিল যে উই আর ট্রাইং, এটা কেবলমাত্র চায়নার থেকে না, এই $5 বিলিয়নের মতো ডলার কিন্তু সৌদি আরব এবং আরও অন্য ডোনারদের কাছেও পার্ট বাই পার্ট সেরকম একটা নেগোসিয়েশনের ব্যাপার ছিল। বাট আমি আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন, আমি কনভিন্স যে আমরা একটা টাকা দিল আর নিয়ে আসলাম, আনার পরে তো পেমেন্ট তো করতে হবে, এটা কোন কাজে লাগবে, কীভাবে ব্যবহৃত হবে, সেই জিনিসগুলো একটা প্রিপারেশন বোধ হয় আমার এখানে হয়নি। এরকম একটু ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছিল যদি এরকমই হয় যে না, হ্যাঁ আমরা গিয়েছিলাম, টাকা অনেক প্রস্তাব ছিল, কিন্তু আমার যাচাই বাছাই করতে হবে তাই বলিনি, তাহলে যাওয়ার আগে এতগুলো কথা কেন বলা? না, আমি বলছি যে এইটা যদি টাকাটা নিয়েও আসতো, এই আজকে কঠিন সমালোচনা হইতো, এই বাংলাদেশ ঋণের জালে আটকে গেলো, চাইনিজ ঋণ, এগুলো একই জিনিস হইতো, ওটার মানে সেম কথাগুলো, এই সেম লোকগুলা এখন যারা বলতেছে যে টাকাটা না পাওয়াতে বোধহয় বিরাট একটা বাংলাদেশের ক্ষতি হয়ে গেল, টাকা পাইলে আরও বেশি ক্ষতি হয়ে যেত, আর এই সেম কথা বলতো একই লোকরা। এগুলো আমাদের ব্যাপারটা হচ্ছে যে আপনার বাংলা এই একটা মনে করেন এজাজ যেটা বললো এই কর্ণফুলী টানেল, এটা এই যে ইনভেস্টমেন্টটা এখনই দরকার ছিল কিনা, এখনই এটা এই যে পেমেন্ট কিন্তু শুরু হচ্ছে, দিতে হবে, কিন্তু ওই যেই পরিমাণ গাড়ি চলাচল করার কথা ছিল করতেছে না। আপনার এই ইয়েটা কেনা কয় পদ্মার যে রেল ব্রিজ, এটা ব্রিজের মধ্যে একটা রেলের সংস্থানটা রাখার দরকার ছিল, কিন্তু রেল লাইনটা এই মুহূর্তে এই কোনো কয়টা রেল চলতেছে আপনি বুঝতে পারছেন। তো সেই জন্য এগুলো এখন যেটা হয়েছে, এই যে $3 বিলিয়ন যেটা ওদের একটা টিম আসবে চাইনিজদের, এবং বাংলাদেশের আজাদের সাথে আমিও একমত, আমাদের এই নেগোসিয়েশন করার যে সক্ষমতা, আমি এই গতবারও বলছিলাম, বাংলাদেশের এই বর্তমান সরকারের যদি একটা সমালোচনা করতে হয়, সেটা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক লেভেলে যে কাজ যারা করবে তাদের অদক্ষতা এবং তাদের সীমাবদ্ধতা। এই যে আমাদের বিভিন্ন রকমের যে আর্থিক খাতের যে সংকটগুলো হয় বা আমাদের পরিসংখ্যানগত এগুলো এইখানে খুব দুর্বলতা আছে আমাদের, যার কারণে আপনি যদি যেখানে স্ট্যাটিস্টিক্সে নাই, আপনি কি করে নেগোসিয়েশনটা করবেন? মানে আমরা যদি পদ্মা ব্রিজের মধ্যে, অবশ্যই ব্রিজ একবার হয়ে গেলে তো আর রেল লাইন করা যাবে না, আপনি ওই রেল লাইনের প্রভিশন রাখতেন, ওই জায়গাটুকু রেল লাইন থাকুক, যখন আমার দরকার হবে আমি রেল লাইনটা করবো, কিন্তু আপনি এখন আগামী 10 বছরের মধ্যেও তো এটা দিয়ে 10টা রেলও চলবে না,
কিন্তু টাকা তো পেমেন্ট করতে হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রী এইসব বিষয়গুলো বিবেচনা করছেন, কারণ আমার স্বার্থটা তো দেখতে হবে। চায়না তো তাদের স্বার্থ আছেই, প্রথমত সে লোন দিবে, লোনের রিপেমেন্ট পাবে উইথ ইন্টারেস্ট, হোক 1% বা 2%। বাট মোর ইম্পর্টেন্ট থিং হচ্ছে বৈশ্বিক সমালোচনাও আছে, ওদের রেট এটা নিয়ে আমরা সারাদিনই সমালোচনা শুনি। চীনের ঋণের ফাঁদের মধ্যে পড়ে গেছে শ্রীলঙ্কা, অমুক দেশ তমুক দেশ, আমরা যে এখনো পড়ি নাই, আমরা পড়ছি কিনা আমরা এখনো পড়ি নাই। তো এই যে ব্যাপারটা আছে এর সাথে যেটা যুক্ত হয়, চায়না যখন লোন দেয় সাথে সাথে বড় বড় কন্ট্রাক্টগুলো কিন্তু ওরাই পাবে। ওই যে এরা যেটা বললো, ওদের সাথে কন্ট্রাক্টের মানে নেগোসিয়েশন অথবা বিডিংয়ে পৃথিবীতে এখন আর কারো পক্ষে করা সম্ভব নয়, এটা তো ওরাই পাবে। এটা তার মানে চায়নার পুরাটাই তার লাভ। আর নদীর ব্যাপারে যেটা বলছি আমি যথার্থই, চায়না এখানে আমাদের কি না প্রজেক্ট করে দিল, বাদ দিয়ে দিল, কিন্তু পানি যদি না আসে, তিস্তার প্রসঙ্গটা একটু সময় নিয়ে আলোচনা করতে চাই। না সময় বেশি সময় আলোচনা দরকার নেই। পানি না আসলে আপনি যত কিছু এখানে করেন লাভটা কি হবে? না, আমাদের একটু যেহেতু বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে বরং একটু বিশদ আলোচনা করার সুযোগ পাবো তিস্তার ব্যাপারে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। ডক্টর মিজানুর রহমান, আপনার কথার মাঝখানে কিছুটা জোর করেই গিয়েছিলাম, বিরতিতে সময় হয়ে যাওয়ার কারণে ফিরছি আপনারই কাছে। তিস্তা মহাপরিকল্পনা, চীনের অংশগ্রহণ, এই বিষয়ে আপনি বলছিলেন। আচ্ছা, প্রথমে আমি বলবো, আমি হাইড্রোলজি বা এই পানি বিশেষজ্ঞ না, তারপরেও আমার কেন জানি মনে হয় এগুলো প্রজেক্ট নেওয়া হয় যখন, এই এত বড় প্রকল্প, এটা বাংলাদেশের স্বার্থে কতটুকু, এটা হয়তো এই প্রজেক্ট কিন্তু শেষ পর্যন্ত এটা খুব একটা কাজের কাজ আসবে বলে আমার প্রথমে সন্দেহ হচ্ছে। এটা আপনি 10-12 কিলোমিটার চওড়া একটা নদীকে কমাই আইনে ছোটো করবেন, এটা দিয়ে যেটার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টগুলো হবে, আমাদের অনেক বিশেষজ্ঞ বলছে যে এইটা খুব ভালো কাজের কাজ না কিছু, যেটা হতে যাচ্ছিল। আরেকটা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নের এরকম একটা প্রশ্ন ক্লিয়ার করে যেটা বলেন, এরকম মানে সাধারণত বলেন না, মানে পানি আটকায় রাখছে ভারত, মানে এই ল্যাঙ্গুয়েজটি হচ্ছে তিস্তার পানি আটকায় রাখছে ভারত। আর প্রজেক্ট তো করলে তারারই করা উচিত, যে এটা যদি আমাদের ভালোর জন্য একটা প্রজেক্ট করা হলো কিন্তু পানি আসলো না, যত ভালো প্রজেক্টই আপনি করেন, এখানে মাছ চাষ হবে, এই হবে, সেই হবে, শেষ হবে, কিন্তু পানি যদি না আসে তাহলে আপনি এই প্রজেক্টের আবার এটা লোন ছাড়া কিছু হবে না, লোনের টাকা পরিশোধ করা ছাড়া আপনার আর কোনো না। তো সেদিক থেকে আমি মনে হয় এদিক দিয়ে আজকে এটার জবাবটা খুব ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে, আমরা যখনই এই চায়না এবং ভারত সম্পর্কে যখন কথা বলি, তো এইটারে স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করি যে দুইটা দেশ, আমরা একটা স্বাধীন দেশ, আমরা নেগোশিয়েট করব আলাদা আলাদা করে। এগুলো হলো থিওরিটিক্যাল কথাবার্তা, কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুই দেশের মধ্যে যে রাইভালরি, এই যে প্রতিযোগিতাটা আছে, এইটা কিন্তু আপনার আমার জন্য ওরা ছেড়ে দিবে না। এখন এর মধ্য দিয়ে ব্যালেন্স করতে হবে। এখন হয় আপনাকে পুরা ওই যে চায়নার থেকে লোন টোন নিয়ে, যেটা মালদ্বীপ যেটা হয়েছিল, এরকম কিছু করে একদিকে যেতে পারবেন। আমার মনে হয় আমরা উই ক্যান নট অ্যাফোর্ড ইট, বিকজ এই মালদ্বীপেরও একদম কেন কয় সমুদ্র থেকে এবারে মিনিমাম দূরত্ব যেটা ওর মধ্যে 700 কিলোমিটার দূর আছে, আর আমাদের হলো মানে বিশাল লম্বা একটা বর্ডারে আমরা বসবাস করি। আপনার এই চাল নাই, ডাল নাই, তেল নাই, পেঁয়াজ নাই, কাঁচামরিচ নাই, আপনি যে একটা টোটাল এক ধরনের নির্ভরশীলতা কিন্তু আমাদের আছে। আপনি এই যে এখন তো 300-400 টাকা করে পেঁয়াজ কাঁচামরিচ পাওয়া যায়, প্রতিদিন 600 টন করে কাঁচামরিচ আসে। এটা না আসলে বোধহয় 1-1.5 হাজার টাকা, আরও বেশি 50,000 টাকা হয়ে যেত কিনা কাঁচামরিচের দাম আল্লাহ জানে। তো এই জিনিসগুলো আমাকে রিয়েলিটি, এই যে প্রক্সিমিটি, এজাজ এগুলো নিয়ে আরও ভালো কাজ করছে সে জানে। এই বাস্তবতাগুলো কিন্তু থিওরিটিক্যালি বসে বসে আমরা টকশোতে যেভাবে বলি, আর যারা রিয়েল লাইফ সিচুয়েশনগুলো ফেস করে তাদের অবস্থাটা কিন্তু একরকম না। আপনি যেদিকে এটা ভারতের সাথে কিছু হয়ে গেলেও এটাও যেরকম একটা সেন্সিটিভিটি ক্রিয়েট করে বেইজিংয়ে, আবার বেইজিংয়ের সাথে এটা ভারতে, এইটা তো আপনাকে একটা ব্যালেন্স করতেই হবে। বাট ইটস এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, ইট ইজ নট দ্যাট ইজি। এখন যারা বলতেছে এরা কী চাচ্ছিল, এরা কি ইন্ডিয়াকে বাদ দিয়া পুরা চায়নার ঋণ জালে আবদ্ধ হইয়া চায়নার দিকে হইয়া মালদ্বীপের প্রেসিডেন্টের মতন হয়ে যেতে চাচ্ছিল? অথবা আমরা যত কথাই বলি, এটাকে ভারতের আবার সেই পরিমাণ সামর্থ্য, হ্যাঁ, যেগুলোতে আমাদের দরকারি প্রজেক্ট যেগুলো আছে, যেমন পদ্মা ব্রিজটা তো আমাদের এরকম এসেনশিয়াল যে প্রজেক্টগুলো আছে সেগুলো, আমাদের এই মেট্রো রেল,
মানে এটা তো বলে একটা অভাবনীয় ঘটনা ঘটছে আমাদের যেখানে গতি কমতে কমতে ঘন্টায় বোধহয় 3 কিলোমিটার না 4 কিলোমিটার চলে আসছিল, এখন কিন্তু এটা 7-8-10 কিলোমিটার দিয়ে চলে গেছে। ঢাকা শহরে একটা স্পিড আছে। এই এসেনশিয়াল এবং যেগুলো দিয়ে আসলে জনগণের উপকার হয় সেই প্রজেক্টগুলো আমাদের করতে হবে, এবং লোন নিয়ে করতে হবে। আমাদের তো ওরকম সারপ্লাস নেই, আমাদের রেভিনিউ বাজেটে কোনো সারপ্লাস নেই। ইভেন ফরেন কারেন্সি যেটাকে বলা হয় ট্রেড অর ইন্টারন্যাশনাল ব্যালেন্স অফ পেমেন্ট বা ট্রেডের মধ্যে ওই ধরনের সারপ্লাস নেই। তাহলে আমাদের বৈদেশিক বিনিয়োগ বা ঋণ এটা লাগবে। তো সেখানে ওই যে কত পার্সেন্ট সুদ, কত বছর পরে টাকাটা দিতে হবে, যেগুলো গ্রেস পিরিয়ড বলা হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বাট আমাদের দেখতে হবে যে এই টাকা আমাদের আইনে সত্যি সত্যি উপকারে লাগবে কিনা। সেই টাকাটা কিন্তু ভারত দিতে পারবে, ওটা চায়না থেকে আনতে হবে। চায়না ছাড়া আর কারো পক্ষে এখন টাকা দেওয়ার আর এই প্রসঙ্গে রাহিদ ইজাজ কি বলেন একটু? আমি স্যারের সাথে ওইটা খুব বেশি ইয়ে করবো না। যেটা বলছিলেন, যে বিরতির আগেও বলছিলাম, এটা 54টা অভিন্ন নদীর অন্যতম হচ্ছে তিস্তা, এবং তিস্তা ঝুলে আছে, সেটাতে এই ইতিহাস আমাদের সবার জানা আছে। এবং আমাদের আরও পরিষ্কারভাবে জানা বোঝা আছে যে বিজেপি যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অবস্থান নিয়ে ক্ষমতায় ছিল, মমতার সাথে লড়াই করে পারেনি, এবং তাদের যে ফেডারেল সিস্টেম, যে ইচ অ্যান্ড এভরি ইয়েতে, আর এবারের ইলেকশনও তো তার অবস্থা খুবই নড়বড়ে টাইপের। এবং আমরা সর্বশেষ যে উপনির্বাচন যেটা দেখলাম, 13টা আসনের মধ্যে 10টাতে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেসের যে হাওয়া, সেই পালে হাওয়া বইছে, কিন্তু এবং সেখানে আছে যথারীতি তৃণমূল তো তার অন্যতম শরিক। তো খুব সহসা তিস্তা, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আলোচনার পরে এবারও কিন্তু মমতা বেশ রিয়েক্ট করেছে। যদিও আবার কেন্দ্র থেকে বলা হয়েছে তাকে চিঠিপত্র দিয়ে প্রতিনিধি চাওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মূল কথা হচ্ছে মানে নদীটা ভারতের সঙ্গে, এবং কিছু করতে হলে যেহেতু আমার নিকট প্রতিবেশী, আমার যে ভৌগোলিক অবস্থান, আমার যে তার সাথে সম্পর্কের ডিনামিক্স, এটা আমার অস্বীকার করার সুযোগ নেই। তো সে জায়গাতে এখানে চীনের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ভবিষ্যৎ আপাতত কিন্তু খুব একটা সুখকর না, এবং আগামীতেও যে হবে তা একটা কিছু দেখি না। আবার এটাও ঠিক যে এখন যেভাবে আমরা বলি যে ভারতে গেছে চীন আলোচনা কেন, বা চীনে গেছে ভারত কেন, ইভেন কি প্রধানমন্ত্রী ফিরে আসা নিয়ে প্রচুর গালগল্প ভারতীয় গণমাধ্যমে ছাপা হচ্ছে, কাভারেজ দিয়েছে কি দেয়নি, প্রোটোকল হয়েছে কি হয়নি, এর মধ্যে সত্য মিথ্য মিলিয়ে রং চটিয়ে যার জবাব তিনি সংবাদ সম্মেলনে দিয়েছেন। তো আমি যেটা মনে করি, আজকের নতুন পৃথিবীতে এক মেরুকেন্দ্রিক আর বিশ্ব নাই, কিন্তু পোলারাইজ হচ্ছে, এবং সেটা আমরা কোভিডে দেখেছি, কোভিডের আগে পরে দেখেছি, সেটা আরও বাড়ছে। তো এই যে পোলারাইজেশন হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, এবং ইন্দো প্যাসিফিক, এই যে বাংলাদেশ যেখানটা অবস্থান, এই যে ভারত এবং প্রশান্ত মহাসাগরকে ঘিরে, বিশেষ করে বঙ্গোপসাগরে, তো সে জায়গায় যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, জাপান বলুন, চায়না বলুন, ভারত বলুন, সবারই কিন্তু বাংলাদেশকে ঘিরে একটা আগ্রহ আছে। আপনার সের্গেই লাভরভ গত বছর নির্বাচনের আগে কাছাকাছি সময় সের্গেই লাভরভ আসলেন, ইমানুয়েল ম্যাক্রো আসলো। তো হঠাৎ করে তার আসার কারণ কি? নিশ্চয় তার ব্যবসা দেখে, বাজার দেখে, তার সম্ভাবনা দেখে বলে আসছে। তো সেই জায়গাতে আমি একদিকে ঝুঁকবো কি ঝুঁকবো না, আমি সেটা মনে করি কি ব্যালেন্স এভাবে হওয়া উচিত। আমি একটু আগাবো আবার পিছাবো, এই ব্যালেন্সটা, হ্যাঁ, কারোর সাথে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই জায়গাটাকে আমি বলি মাঝে মধ্যে একটু ব্যালেন্সটা সর্ট অফ হেজিং, একটু আগাবো একটু পিছাবো, যখন যার কাছে আমাদের স্বার্থে, আমার নিজের স্বার্থে। আমি যদি দেখি আমার বড় প্রজেক্টে টাকা লাগবে, এটি ভায়াবল হবে, তাহলে আমি চীনের কাছ থেকে নেব। চীনের কাছ থেকে বেটার অফার যদি ওয়েস্টার্ন কেউ করে, আপনি নিশ্চয়ই জানেন গত বছর ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের গ্রিন টেকনোলজিতে আমাদের 300 মিলিয়ন ইউরোর একটা লোন দিয়েছে। এবং তারা কেন দিচ্ছে? বাংলাদেশের মতো দেশে বাজার আছে, ব্যবসা আছে, সে গ্রিন এনার্জিতে এখানে লোন দিচ্ছে। লোন কিন্তু সে নিজের খাত থেকে দিচ্ছে না, তাদের কনসোর্টিয়ামের লোন দিচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আসছে, এটাকে বিনিয়োগ হিসেবে আপনি দেখতে পারেন। তো সেই জায়গায় তিস্তাটাকে আমি আপাতত মনে করি যে ভারতের সাথে গেছে। এবং আজকে প্রেস কনফারেন্সের আগেই কিন্তু আমি বলছিলাম, দিল্লি থেকে আসার পরে পরিষ্কার হয়ে গেছিল চীনের সাথে এই প্রজেক্ট আগাবে না। আলটিমেটলি ভারত যেহেতু এখানে চলে আসছে এবং তারা অফিসিয়ালি বলেছে, তো সেই জায়গাতে তিস্তা নিয়ে এখন চীনের যে প্রকল্প নিয়ে গত 4-5 বছর যে আলোচনা, সেটি আপাতত এখানে থেমে গেছে। কারণ যতদিন পর্যন্ত ভারতের এই জিনিসটা টেকনিক্যাল টিম হবে, টিম আসবে যাবে আলোচনার টেবিলে, এই কারণে কি চীন একটু রুষ্ট, এরকম কিছু মনে হয় কি আপনার? অবভিয়াসলি এখানে তো চাইছে, আমরা যদি স্ট্রিং অফ পার্ল বলি, সেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বলুন, হাম্বানটোতা বলুন, কিংবা মালদ্বীপে প্রেসিডেন্ট নাশিদ ছিলেন, আমার নিজে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আদ্দুতে,
সেই মালদ্বীপ তো বিচ্ছিন্ন অনেকগুলো দ্বীপের সমষ্টি, সে আদ্যুতে সে পোর্ট করে ফেলছে। আদ্যুর একটা কনভেনশন সিটিতে বসে আমার রিসোর্ট থেকে অন্তত 20 মিনিটের যাত্রা, আমি ওয়াইফাই পাচ্ছিলাম। আমি বলছি 2011 সালের কথা। তো নাশিদ কোথায় গেল আজকে ভারত বিরোধী বা চীনপন্থী মৈত্রী ক্ষমতায় এসছে, কিন্তু ক্ষমতায় আসার পর ইন্টারেস্টিং ঘটনা, সে তার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে, ভারতে পাঠিয়ে ভারতের ঋণ নিয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইসিসটা ট্যাকেল করার জন্য। একটু করে শ্রীলঙ্কার যেহেতু ডেট ট্রেপটা খুব বেশি আমাদের দুই আঙ্গুলের ঠোঁটের মাথায় চলে আসে যে ঋণের ফাঁদ। আপনি যদি একটু ভালো করে ঘাটাঘাটি করে দেখুন, চীনের ঋণের ফাঁদের কথা বলা হচ্ছে। শ্রীলঙ্কা কিন্তু চীনের ঋণের ফাঁদে আটকা পড়ে না, সে নিজেই তার নিজের জালে আটকা পড়ে গেছে। তার ফিনান্সিয়াল প্রজেক্টসগুলো, তার ফিনান্সিয়াল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, গভর্নেন্স কোনোটাই খেয়ে হারানো অবস্থা। সবচেয়ে বড় সংকট চীনের যে ঋণের ফাঁদ না বলে বলা উচিত যে শ্রীলঙ্কান গভর্নমেন্ট ওভার দ্য ইয়ার্স এক্সপেন্ডিচার বাড়িয়েছে, সাবসিডাইজ নানান কিছুতে সাবসিডি দিয়েছে, সোশ্যাল স্কিম করেছে, এবং তার চেয়ে বড় কথা হাম্বান্তোতা পোর্ট বা মাতালা এয়ারপোর্টের মতো আনসলিসিটেড খুবই ফিশি কিছু প্রজেক্ট করেছে। আপনি বাধ্য করছেন ওই মালগুলো সেখানে হাম্বান্তোতায় নিয়ে যেতে, আপনি বাধ্য করছেন তার আশপাশের 7 স্টার হোটেলে গিয়ে থাকতেন, কিন্তু সেটা ইকোনমিক্যালি ভায়াবল না। আপনি দেশের ব্রিটিশ আমলে ফেলে যাওয়া ট্রেন, যেটা পর্যটকদের কাছে এত জনপ্রিয়, আপনি সেখানে বিনিয়োগ না করে কলম্বো গল এক্সপ্রেসওয়ে করছেন। সেই এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে কারা যাবে? ধনিক শ্রেণী যাবে, ছুটি কাটাবে। তো এই যে অসঙ্গতিগুলো আছে, সেই অসঙ্গতিগুলোকে আমরা প্রজেক্ট না করে খুব ভালোভাবে ঋণের ফাঁদ বলে দিচ্ছি। একটু অপরিণামদর্শী প্রকল্পই বলা যায়। এটা ভালো বুঝতে পারে। আমি বলি, চায়না যদি এই ব্যাপারগুলোতে বাংলাদেশের উপর একটু আপনি যদি বলে থাকেন যে তেমন তত সন্তুষ্ট না বা রুষ্ট এরকম যদি হয়ে থাকে, তাহলে তো আমি মনে করি এটা অকূটনীতিক ভাষায় বলতেছি। এটা সবচেয়ে ভালো জবাব দিয়েছে বঙ্গবন্ধু কন্যায়, যে চলে আসছে। এর ভালো যাও, এটা অবশ্য এই কারণে আসছে এটা বলবো না। যদি চায়না এরকম মানে ইয়ে করে থাকে যে এটা একটা অস্বস্তিকর মানে আবহাওয়া তৈরি করছে অথবা বলার চেষ্টা করছে এরকম, তাহলে আমার মনে হয় এর চেয়ে ভালো জবাব আর হইতে পারে না। আমি রুষ্ট শব্দটাতে যেতে চাই না। আমি মনে করি তাদের যে প্রত্যাশা ছিল বা উচ্চাশা তো এই জন্যই যে নদীটা বাংলাদেশের ভারতের, সেই নদীতে আমি এখানে ঢুকতে যাচ্ছি এবং পরিষ্কার করে, হয়তো আমি রিপোর্টার কূটনীতিক হতে পারি, এখানে কূটনীতির ভাষা ছাড়িয়ে বলবো, সে জায়গা তৈরি করার জন্য, জমিন তৈরি করার জন্য কর্ণফুলী টানেলে বা আরও বড় বড় প্রজেক্টে টাকা দিয়েছে। তো তার জায়গাটা যখন জমিনটা তৈরি হয়ে গেছে, সে আস্তে আস্তে মনে করে আমি একটু শক্তপোক্ত করে দাঁড়াই। কিন্তু ওই শক্তপোক্ত করে দাঁড়াতে গেলে আমার বুঝতে হবে মাটিটা কতখানি শক্ত এবং আশপাশে সারাউন্ডিং। আপনার ইন্ডিয়ার সাথে আপনার যে নৈকট্যতা আছে, চীনের সাথে সেটা কিন্তু নেই। এটাও কিন্তু একটা বাস্তবতা। তার টাকা আছে, কিন্তু তার কালচারাল এবং আদার ওরিয়েন্টেশনের ঝামেলা আছে। আবার ধরুন, এটাও ঠিক এই বাস্তবতা মানতে হবে, যেমন আমাদের জিআই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল কাজ হচ্ছে, আমরা জাপান জানি, জাপান কোরিয়া আছে, কিন্তু সাবকন্ট্রাক্টে চাইনিজরা সেখানে কাজ করছে। এটা আমাদের অনেকের জায়গা নেই। কাজেই ওই ব্যবসা বাণিজ্যের অনেক কিছুতে কিন্তু চীন ঢুকে গেছে। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেল, তারপরে ফিরছি এবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর মিজানুর রহমান, এবার ফিরছি আপনার কাছে প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে আরেকটি আলোচিত অধ্যায় কোটা আন্দোলন নিয়ে। সেই প্রসঙ্গে একটু কথা বলবো। প্রসঙ্গে প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে তার জায়গাটা তিনি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে আসলে এটি আদালতের সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই। এইটুক পর্যন্ত হচ্ছে ওনার সবশেষ বক্তব্য। আচ্ছা দেখুন, এটা তো টকশো হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যেটা আমি নিজেও এই কোটা যে অবস্থায় আছে, যে হিস্সাটা আছে, এটার সংস্কার হওয়া দরকার। অপ্রয়োজনীয়ভাবে হয়তো একটা কোটা অনেক সংখ্যা লেখা আছে, কিন্তু গত 10 বছরে দেখা যাচ্ছে এটার মানে লেখা আছে 30%, কিন্তু কোনো দিনই 6%, 4%, 2%, 0% আছে। আমার কাছে তালিকা আছে, দেখাতে পারবো। তো এটা এইভাবে রেখে দিয়ে আপনি এটা অনেক আগেই করা উচিত ছিল। আর এটা যেহেতু পূরণ হয় না, মেধাবীদের দ্বারা এটা পূরণ হচ্ছিল, এটা ক্লিয়ার করে গভর্নমেন্টের বলা উচিত ছিল আগের থেকে। এটা গতবারও করেনি, আর এইবারও এটার কনফিউশনটা আছে। এখন যে পর্যায়ে চলে গেছে, এখন
হাইকোর্টের রায় দিছে, সুপ্রিম কোর্ট স্টে করছে, এবং সুপ্রিম কোর্টের মানে এটা অস্বাভাবিকভাবে, আমি বলছি সাধারণত এটা করে না, মাননীয় প্রধান বিচারপতি, এই বাংলাদেশের প্রধান বিচারপতি, সে ছাত্রদেরকে বলছে তোমরা আসো এবং তোমাদের কথাও শোনা হবে, এইভাবে বলা হয়েছে। তো সেখানে এখন আপনি এটার মাঝখানে আরেকটা প্রজ্ঞাপন জারি করা গভর্নমেন্টের পক্ষে কোনো সুযোগ আছে বলে, অন্তত আমি আইনজ্ঞ না, আইনের সম্বন্ধে আমার ধারণা তেমন নাই, কিন্তু এটা কোনো সুযোগ আছে বলবো না, এটা আপনাকে অ্যাডজাস্ট করতেই হবে। আর মোর ইম্পর্টেন্ট থিং হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি ওই ফুল বেঞ্চ এখানে বলছে আমরা সবার কথা শুনবো, তোমাদের ওখানে আরও একটা মামলা করছে 2 জন ছাত্র, তো এই ওদের আইনজীবী বলছে, এবং তারা নিজেও যদি বলতে চায় কথাগুলো শুনবে। আর এখানে অনেকেই জানে না বাংলাদেশ মানে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে ক্ষমতা দেয়া আছে আমাদের সংবিধানে 104, সেখানে বলা আছে যে অ্যাপিলেট ডিভিশন, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ, আদেশ, ডিগ্রি এবং রিট জারি করিতে পারিবে। 104 আলোচনা হচ্ছে 29-29 দিয়ে, কিন্তু 104-এ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে ওখানে এই জিনিসটাকে শুরু করার ক্ষমতা কিন্তু আছে। তো সেখানে যদি সব আর্গুমেন্ট শুনে সুপ্রিম কোর্ট থেকে যদি এটা একটা শুরু আসে, তাহলে কিন্তু যেটা হয়ে যাবে, এরপরে সরকারের প্রজ্ঞাপন করলে আবার একটা মামলা হবে, আরেকজন করতে পারে, আজকে না 5 বছর পরে, ইভেন কিনা বলে সংবিধান সংশোধন করলেও কিন্তু সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিতে পারে। তো যখন এটা হাইয়েস্ট লেভেল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ভার্ডিক্ট ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন হয়ে যায়, আমি মনে হয় এর চেয়ে ভালো সমাধান আর হইতে পারে না। পুরো জিনিসটা যদি পক্ষগুলো যারা আছে, সরকার এবং ছাত্ররা এবং অন্যান্য যারা আছে, তারা যদি বলে যে আমরা এই জিনিসটা আর্গুমেন্টের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে, গবেষণার তথ্যপত্রের মাধ্যমে এইটার একটা সংস্কার, এখানে কিন্তু অ্যাপিলেট ডিভিশন সংবিধান 104 অনুযায়ী কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা দুটো জায়গায় এখন দাবি করছেন, একটা হচ্ছে যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে, এইগুলো তো দৃশ্যমান পদক্ষেপ দেখতে, দৃশ্যমান পদক্ষেপ তো আপনি এটাই, আমি তো মনে করি এইটাতে যাওয়া উচিত, তাদের উকিল সহ তারা সহ গিয়ে এখানে আর্গুমেন্টগুলো দেখ। আর সরকারও তো চাচ্ছে যে মানে কোটার, এখন তো সরকার তো এটার যে রায় আসছিল হাইকোর্টে এটাকে স্টে করাইছে আপিল করে, তার মানে হচ্ছে সরকারও সাথেও এটার এক ধরনের ইয়েটা আছে যে এখানে সংস্কার হওয়ার ব্যাপারটা যেটা আছে সরকারের দিক থেকেও মনে হয় আছে বা এক ধরনের সম্মতি আছে। তো সেই দিক থেকে আমি মনে করবো এটা এখন যেটা বলা হয় পার্লামেন্ট ডাইকা একটা আইন করা হোক, আর পার্লামেন্টের আইন বহু আইন তো অ্যাপিলেট ডিভিশন বাতিল করে দিচ্ছে, বহু আইন। তো পার্লামেন্ট ডাকা আর জরুরি পার্লামেন্ট কোন সময় ডাকায় আর আইন করতে কয়দিন লাগে, আমার মনে হয় এটা মিসগাইডেড হচ্ছে কিনা ছাত্ররা এটা জানে। 24 ঘন্টার মধ্যে সংসদ ডাকতে হবে, ডাকে তাদের ওখানে একটা আইন পাস করতে হবে। এখন একটা আইন পাস করতে কতদিন লাগে, কিভাবে লাগে, এইটা মনে হয় এগুলো বোঝাপড়ার একটু ব্যাপার আসছে হয়তো, আমি মনে করি। এছাড়া আপাতত এই সরকার থেকে আরেকটা প্রজ্ঞাপন দিয়ে এটা কিছু করে ফেলার সুযোগ আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, কোটা প্রসঙ্গে এবং এই সফর প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনতে চাই, আলাদা আলাদা করে একগাদা প্রশ্ন রাখছি না। আমি তো স্যারের সাথে এই জায়গাতে একমত, এবং আর তার চেয়ে বড় কথা হচ্ছে আজকে প্রেস কনফারেন্সের পরে এটা পরিষ্কার হয়ে গেছে আদালতের বাইরের খুব যতই আন্দোলন হচ্ছে যাই হচ্ছে ওই জায়গাতে যাওয়ার কোনো সুযোগ নেই, যেটা আপনার অলরেডি কিন্তু সরকারি দলের তরফ থেকে বারবার বলা হচ্ছে। তো কাজেই একটু আগে যে কথাটা বললেন, প্রজ্ঞাপন জারি করে আবার জারি করার সুযোগ আছে কি নাই এবং সমাধানের পথ থাকলেও পরে আবার রিটে আবার দিতে পারে বলছে, তাহলে বরং একবারে ওখান থেকে শেষ হয়ে যাবে সেই জায়গাতে। আর কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি কি যে সমাজের অনগ্রসর গোষ্ঠী সহ নানান জায়গায় যে একটা সংস্কারের দরকার আছে, এবং সেটা যে সময়ের দাবি ছিল, থাকতে হবে, সারা পৃথিবীতে আছে, কোটা ছাড়া কোনো দেশ নেই, বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন শেষ পর্যন্ত আন্দোলনকারীরা যেই আন্দোলনের পথে আছেন সেটা সময় হয়তো বলে দিবে যে কোন জায়গাটা যেতে যাবে। আর চীন সফর আমরা তো বললাম যে রুষ্ট কি হতাশা মোটা দাগে সে জায়গায় রিপোর্ট করব না, কিন্তু মোর সামগ্রিকভাবে এই জায়গাতে যদি দেখি যে চীনের সাথে সম্পর্কটা এখন যেখানে গেছে, এবং বিশেষ করে এই সফরের আগে যখন চাইনিজ কমিউনিস্ট পার্টির একজন খুব দায়িত্বশীল কেউ আসেন, তাতে বুঝতে হবে যে চীন বাংলাদেশের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করার ব্যাপারে অনেক বেশি মনোযোগী। বাংলাদেশের ক্ষমতাসীন দলের সাথে দুই দলের মধ্যে একটা সমঝোতা স্মারক আছে, এবং আমরা জানি সেপ্টেম্বরে একটা হাই লেভেল ডেলিগেশন যাবে। শেষ দিকে এসেছি। তো এখন কিন্তু আমার একটা জিনিস যে ব্যাপারটা আছে যে এবারের যৌথ ঘোষণায় যে জিনিসটা আছে, আমরা বরাবরই এক চীন নীতি অনুসরণ করি এবং সেটি
আমরা খুব প্রকাশ্যে বলি, জোর দিয়ে বলি। কিন্তু এই প্রথমবারের মতো এই যৌথ ঘোষণায় বলা হয়েছে যে তাইওয়ান যে চীনের অংশ, সেটি আমরা চীনের দাবি বলুন, অনুরোধ বলুন, তার সঙ্গে মেনে নিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু থামেনি। এই জায়গাতে আমি যদি পড়ে শোনাই যে বাংলাদেশ সাপোর্টস চায়না অন ইস্যুস অফ পার্টেনিং টু চায়নাস কোর ইন্টারেস্ট অ্যান্ড চায়নাস এফোর্ট টু সেফগার্ড ন্যাশনাল সভারেন্টি, ন্যাশনাল ইন্টিগ্রিটি। তো এটা চীনের সার্বভৌমত্ব, অখণ্ডতার যে প্রয়াসের প্রতি সমর্থন থাকবে। তো অ্যাপারেন্টলি খুবই সিম্পল মনে হতে পারে, বাট সিগনিফিকেন্ট, কিন্তু খুবই সিগনিফিকেন্ট। তার মানে হচ্ছে ভবিষ্যতে চীন এই জিনিসটা কেন করে রাখলো। তাইওয়ানের বিষয়টা যখন চীনের অবিচ্ছেদ্য অংশ, আমি বলে দিচ্ছি, এটা ওয়েস্টার্ন, পার্টিকুলারলি ইউএস এবং অন্যরা, তার মিত্ররা ভালোভাবে নেবে না। এবং ভবিষ্যতে যদি চীন তার অখণ্ডতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়, বাংলাদেশ সেটাতে সমর্থন দিবে। এই যে কথাটা বললাম, এই সুদূর প্রসারী প্রভাবটা আছে। আমি সম্পর্ক সহযোগিতা থেকে কৌশলগত গেল, সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে গেলাম, দুই ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠতা বাড়ল। কিন্তু এই ধরনের জিনিস যখন আমি করব, তার সুদূর প্রসারী একটা প্রভাব আছে। সেই ব্যাপারে বোধহয় আমাদের খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি বলে আমি সমীচীন মনে করি। ধন্যবাদ আপনি দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।